এই ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আমরা ছিলাম তারকেশ্বরে। আজ আমাদের গন্তব্য তারকেশ্বর থেকে কামারপুকুর। যারা প্রথম পর্বটা মিস করে গেছো তারা জলদি জলদি প্লে লিস্টে গিয়ে প্রথম পর্বটা দেখে নাও। তারকেশ্বর থেকে কামারপুকুরের দূরত্ব বাই রোড প্রায় 43 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। ট্রেন পথে কামারপুকুর বা জয়রামবাটি আসার জন্য হাওড়া বা তারকেশ্বর বা ব্যারাকপুর থেকে গোঘাট লোকাল ধরে গোঘাট স্টেশনে নেমে সেখান থেকে মাত্র আধ ঘন্টা সময়েই টোটো বা অটোতে পৌঁছানো যাবে এই কামারপুকুরে। তো এখন বাজে বেলা 3টে, অনেকটা বেলা হয়ে গেছে। আমরা এসে গেছি কামারপুকুরে। হ্যাঁ, কামারপুকুরে আমরা অলরেডি এসে গেছি। আরামবাগ তো অনেকক্ষণই ক্রস করেছি রাস্তায়। তো এখান থেকে দ্বিতীয় পর্বটা আবার শুরু করছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবারই। অ্যাকচুয়ালি জার্নি অনেকটা হয়েছে, আর সকালে টিফিন করেছিলাম, তোমরা আগের পর্বে দেখেছো, সেটা টাইম ছিল বেলা 11টা। আমরা যেখানে দাঁড়িয়েছি এই রেস্টুরেন্টটার নাম, এইখানে অ্যাকচুয়ালি এটা বাস স্টপটার নাম পথের সাথী, আর রেস্টুরেন্টটার নাম পথের সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আশা করছি খাওয়ার দাওয়ার ভালোই হবে। খাওয়ার দাওয়ার অর্ডার করেছি। এখানে লজিংয়েরও অপশান আছে। ওটা একদম সুন্দর সাজানো, এই এরকম বেশ সুন্দর টিপটপ হোটেল। সুন্দর রুম, 2 বেডেড রুম, সঙ্গে অ্যাটাচ টয়লেট, বেসিন, কোমোড, একদম পরিষ্কার। দাদা এখানে মানে ট্যারিফ ভাড়া কত করে? আমাদের এসি রুমের ভাড়া আছে 1200 টাকা প্রতিদিন। আচ্ছা। নন এসি রুম 1000 টাকা। আচ্ছা, এই কনফারেন্স পারপাস এইদিকে এই পুরো এরিয়াটা এটা ভাড়া দেওয়া হয়। বেশ বড় এরিয়া। এই কনফারেন্স রুমের এইটা কীরকম হিসাবে ভাড়া, কীভাবে তোমরা ডিসাইড করো? ভাড়া আছে আপনার 6000 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত। 6000 to 8000 পার ডে কনফারেন্স টাইমিং, যেরকম অফিসিয়াল টাইম থাকে সেই হিসাবে ভাড়া। ওকে, পথের সাথেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা তো পুরো ডিটেলটা আমি দিয়েই দেবো। আর এই যে দাদা পুরো আমায় ঘুরিয়ে দেখালো সাথে। তো চলো, ট্যারিফও তোমাদের বলে দিলাম। তো চলো এবার রেস্টুরেন্টে যাই। লাঞ্চ এসে গেছে। এই লাঞ্চে আছে ভাত, গরম গরম বেগুন ভাজা, আলু ভাজা, এটা আলু পোস্ত, ডাল, চাটনি, আর এর সঙ্গে রেট আমরা মটন নিয়েছি। তো মটনটা আসুক, খাওয়া শুরু করি, দেখি খেতে খেতে তারপরে বলছি টেস্ট কীরকম। এসে গেছে মটন, একদম কচি পাঠার ঝোল। মটন 1 বাটি পুরো খেয়ে নেবো, বাকি ইধার উধার কিছু কারোর বাঁচলে সেটাও খেয়ে নেবো। কাঁচা লঙ্কা দিয়েছে, এটা আমার কোনো কাজের না, আমি খাই না। ছোটোবেলা খেতাম। হাসছিস কেন? বড় হয়েছিস, ছেড়ে দিয়েছি। সোনা খাবি? খাবে না, ওটা মামকে দিয়ে দিলাম। ভালো গরম গরম খাওয়া দাওয়া, বেশ ভালোই। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে বাকি কেরম খাওয়া দাওয়া কেরম ছিল রিভিউ পুরোপুরি শেয়ার করবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খুব ভালো খাওয়ার দাওয়ারের কোয়ালিটি খুব ভালো। মানে কেউ যদি জিজ্ঞাসা করে এক কথায় একদম সাজেস্ট করার মতো। তো আমরা এবার এসে গেছি কামারপুকুরে এই রামকৃষ্ণ মঠের এখানে যে পার্কিং, এই পার্কিং এরিয়াতে এসে গাড়ি থেকে নামলাম। এখানে চারিদিকে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেখানে সব লজগুলো রয়েছে যেখানে এসে থাকা যায়। এই পার্কিং এরিয়াতে প্রচুর বড় জায়গা, কিন্তু হ্যাঁ যখন সিজন টাইম বা অ্যাকচুয়ালি আমি এখানে কথা বলছিলাম যখন আমরা আসলাম তখন, যে এখানে কোন টাইমে বেশি ভিড় হয়। তো বেশি ভিড়টা হয় মোটামুটি শীতকালে। এরা বললো, এই মানে হোটেলওয়ালারা বললো যে যেই হোটেল আমরা দাঁড়িয়েছিলাম ওই দাদার সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম। অ্যাকচুয়ালি খেতে তো আমরা খাওয়ার অর্ডার করে প্রায় মিনিট 20-25 আমাদের ওয়েট করতে হলো। তো ওই দাদাই বললো এখানে মোটামুটি শীতকালটা হচ্ছে একদম পারফেক্ট টাইম, আর এই টাইমেই সব ভিজিটাররা আসে কলকাতা থেকে, আর এই টাইমটাতেই বেশি ভিড় থাকে এখানে। তো আমরা এবার এখান থেকে রওনা দিচ্ছি। এই পার্কিং থেকে আমরা এখানে টোটো ঠিক করলাম। এখানে লোকাল যে স্পটগুলো আছে এটা ঘুরে দেখাবে। তো লোকাল সাইট সিনে যে স্পটগুলো দেখায়, তো আমরা এসে গেছি এখানে। তো এই বিষয়ে মাম প্রচুর জানে, আমি তো অজ্ঞ। একটু হাসি হাসি লুক দিচ্ছে, তো মাম বলবে এগুলো। তো আমরা ফার্স্ট এসেছি এই সতীনাথ পাইনের বাড়ি।
শিবরাত্রিতে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন, তখন এখানে নাটক হয়েছিল, উনি নাটক আর কি প্লে করেছিলেন। তো তখন ওনার 10-11 বছর বয়স ছিল। তো এখানে ভেতরে যেখানে সেই নাট্য মঞ্চটা যেটা, সেটাও আছে। ওনাকে সবাই নিয়ে এসেছে, এবার বলছেন যেতে হবে না। তুমি বসো, তোমরা যাও, তোমাকে আমি এসে, এটা হচ্ছে পাঠশালা, তুমি পাঠশালাটা দেখো। এই যে, তো আমরা এখন এসেছি এই লাহাবাবুর বাড়ি বিষ্ণু মন্দির। এখানে ইনি ছিলেন এখানকার জমিদার, যিনি রামকৃষ্ণদেবের বাবা এবং মাকে আশ্রয় দিয়েছিলেন এখানে থাকার জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি বিষ্ণু মন্দিরটা ঘুরে। বাইরে ঢুকালে বলতে পারলাম না, লাভদের আসে ঠাকুর যে দেখা আসে, ঘুরে ঘুরে ছবি তুলে নিচে লুকিয়ে থাকছে। লাহাবাবুদের দুর্গা মন্দির, দুর্গা দালান। তো এই দুর্গা দালানের লাহাবাবুদের প্রত্যেক বছর কিন্তু এখনও দুর্গাপুজো হয়, এখনও কন্টিনিউ চলছে সেই সময় থেকে এখনও অবধি। তার যারা বংশধর রয়েছে, লাহাবাবুর যে মূর্তি দেখলেন, তো এই লাহাবাবুর যারা বংশধর রয়েছে এখনও কিন্তু দুর্গাপুজোটা কন্টিনিউ করছে। এবার দেখাবো রামকৃষ্ণের ভিক্ষামা গোপেশ্বর শিবের মন্দির, যেখানে ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের পাঠশালা এটা। তো চলো, এখানে রামকৃষ্ণদেব যে পাঠশালায় পড়াশোনা করতেন সেটা দেখা হয়ে গেছে, দুর্গা মন্দির দেখা হয়ে গেছে যেখানে উনি নিজে চক্ষুদান করেছিলেন দুর্গা প্রতিমায়। এরপরে লাহাবাবুদের বিষ্ণু মন্দিরও দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। এটা গোপেশ্বর শিব ঠাকুর বাবুল এলে রামকৃষ্ণের মা এখানে তিনার জন্য। এটা ছিল গোপেশ্বর শিব মন্দির। যখন ঠাকুর পাগল হয়ে দাদাকে নিয়ে দক্ষিণেশ্বর চলে গেছিলেন, তখন ওনার মা এখানে 3 দিন 3 রাত না খেয়ে ধর্ণা দিয়েছিলেন। তো তখন শিব ওনাকে দেখা দিয়ে বলেছিলেন যে তোমার ছেলে পাগল নয়, তোমার ছেলে মা ভবতারিণীর কথা ভেবে বা তার কথা চিন্তা করে তাকে পাওয়ার জন্য পাগল হয়েছে, সে অ্যাকচুয়ালি পাগল নয়। তো তখন থেকে এই মন্দিরটা ফেমাস। ওটা হচ্ছে রামকৃষ্ণের ভিক্ষামায়ের মন্দির। পূর্বে এই জায়গাটার নাম ছিল শুক্লালগঞ্জ, কিন্তু এখানকার তৎকালীন রাজা কিছু কামারদের নিয়ে এসেছিলেন অস্ত্র তৈরির জন্য। তো সেই কামাররা এখানে থাকতো, তারাই এই পুকুরটা খনন করেছিল নিজেদের জলের চাহিদা মেটানোর জন্য। তো তখন থেকে এই জায়গাটার নাম, মানে এই পুকুরটার নাম কামার পুকুর, তারপর থেকে এই জায়গাটা ফেমাস হয়েছে কামার পুকুর নামে। তো চলো এখন যাচ্ছি আমরা হালদার পুকুরে। এখানে সারদা দেবীর বাপের বাড়ি ছিল জয়রামবাটি। তো উনি এখানে বিয়ে হয়ে আসার পরে এখানে অষ্টসখী নিয়ে স্নান করতে আসতেন। তো তারপর থেকে এই পুকুরটা ফেমাস। বলা হয় এটাকে ছোট গঙ্গা, কারণ এখানকার জলও অনেকে ভরে নিয়ে যায়। তো যদি তোমরা কেউ এখানে আসো তাহলে এখান থেকে জল ভরেও নিয়ে যেতে পারো। তো চলো দেখাই তোমাদের হালদার পুকুর। আচ্ছা, এখানে রামকৃষ্ণ মঠের ভিতরে তো যাব আমরা, কিন্তু ভিতরে তো ভিডিও অ্যালাউড নয়। তো বাইরে থেকে যতটা অবধি কভার করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। এই যে বৌদি ক্লান্ত হয়ে চলে এসছে। আমি এসেছিলাম ব্যাটারি চেঞ্জ করতে ক্যামেরার, কিন্তু বৌদি চলে এসছে ওয়েট না করতে পেরে। আর কি বলছিস? আসলাম, খিদে পাচ্ছে। এই তো এত কিছু খেলি, আবার খাবি? হ্যাঁ, এখানে সাদা বোঁদে বিখ্যাত। আচ্ছা চল, ঠিক আছে, খাবি। চাও বিক্রি হচ্ছে বাইরে ভাড়ে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া দেখছিলি তুই এতক্ষণ? না, আমি দেখতে যাচ্ছিলাম, দেখতে আসলাম। আচ্ছা চল চলো, আগে মঠে তো যাই, তারপরে দেখছি। বৌদির মুখটা দেখো কেমন হয়ে গেল, মুখটাই কেমন বেকা ফেনার মতো হয়ে গেল। তো চলো আগে মঠে যাই। এই কামার পুকুরের রামকৃষ্ণ মঠ। আমরা সব আশেপাশের যে স্পটগুলো 10-12টা স্পট, সেগুলো ঘুরে এলাম। একদম টোটোয় 100 টাকা করে নিল, টোটোয় 5 জন করে নেয়। 4 জন গেলেও 100 টাকা, 5 জন গেলেও 100 টাকা। 100 টাকা করে নিল, ঘুরে নিয়ে চলে এলো ঝটপট, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট। এই রামকৃষ্ণ মঠের মন্দির দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর, যেটা তোমাদের বলছিলাম মোটামুটি গরমকালটা, সেটার সময় আলাদা, এবং অক্টোবর থেকে মার্চ যেটা শীতকাল, তার কিন্তু মন্দির দর্শনের সময়টা আলাদা। এই এখানে থাকার জন্য কিন্তু পরপর অনেকগুলো লজ রয়েছে। এখানে একটা দেখছি রিল্যাক্স লজ, এর আগে আমরা একটা লজেও গেছিলাম। আমরা যে লজটায় গেলাম, কি নাম ছিল, নামটা ভুলে গেলাম আমি। যাই হোক, দেখাবো, সেই লজটাও দেখাবো তোমাদের। তো এখানে থাকার জন্য কিন্তু অনেকগুলো লজ রয়েছে পরপর। মোটামুটি সব জায়গায় রুম ভাড়া তোমার ওই
800 থেকে 1000 টাকার মধ্যে। হ্যাঁ, সিজন টাইমে হয়তো একটু বেশি হলেও হতে পারে, 1200 টাকা অবধিও হয়। তো রুমগুলো কীরকম আমরা আগে ফাইনালাইজ করে নিই কোন হোটেলটায় যাব। আমি তোমাদের রুমগুলো দেখাবো। রুমগুলো মোটামুটি একই, 2-3টে জায়গা আমি দেখছি। তো রুমগুলো মোটামুটি একই, সব জায়গায় গিজার আছে, টয়লেটে কোমোড আছে, পরিষ্কার মোটামুটি ঠিকই আছে। মানে এইখানে যেরকম বাজেট ফ্রেন্ডলি যেরকম হওয়া উচিত সেই হিসাবে ঠিক আছে। তো চলো আগে রিল্যাক্স লজে একবার দেখি। ওই রিল্যাক্স লজে 2nd ফ্লোরে রুম অ্যাভেলেবিলিটি আছে। এখানে রুমগুলো দেখবো কীরকম কী। এখানে উইথ গিজার রুম ভাড়া 1200 টাকা, উইদাউট গিজার যে রুমগুলো আছে সেগুলোর রুম রেন্ট 1000 টাকা, 800 টাকা। আর সবই ডবল বেডরুম, 3 জন অবধি অ্যালাউ করবে, 3 জন অ্যাডাল্ট থাকতে পারবে। তো চলো রুমগুলো দেখে নিই আগে। এরকম বেড, টয়লেট, এদিকে টয়লেট। এই হোটেলটার কথাই আমি বলছিলাম, শিবম হোটেল। এখানে নিচে রেস্টুরেন্টও আছে, এদের লজ। তো এটা আমি দেখেছি, এদের রুমগুলো দেখাবো তোমাদের। রুমগুলো অনেকটা বেটার আমার মনে হয়েছে। তো আমরা এখানেই স্টে করবো ভাবছি। রেট মোটামুটি সবারই এক। তো দেখি ফাইনাল রেট কত হয় সেটাও তোমাদের জানাবো। দাদা তো 1000 টাকা করে বলেছিল উইথ গিজার, কারণ এখন সিজনটাই এরকম, রাত্রেবেলা পাখাও চালাতে হবে, আবার দিনের বেলা গিজার ছাড়া সকালবেলা স্নানও করা মুশকিল। আর যেহেতু সাথে বাচ্চা রয়েছে, আমার জুনিয়র রয়েছে, তো গিজার ম্যান্ডেট। তো চলো যাই দেখি ফাইনালি কততে রুমগুলো পাওয়া যায়। ডিল কনফার্ম করে তারপরে তোমাদের জানাচ্ছি। তবে রুমগুলো আমি দেখেছি এর আগে, বেটার মনে হয়েছে, তোমাদেরও দেখাবো অবশ্যই যদি ফাইনালি এখানে আমরা থাকি। তো চলো ভিতরে যাই, দেখছি। তো এই হোটেল শিবমের রিসেপশনের পাশ দিয়ে এই এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকে আমরা যে রুমটা নিয়েছি, আমাদের অ্যাকচুয়ালি 4টে রুমই 2nd ফ্লোরে। তো চলো উপরে যাই, তারপরে শেয়ার করছি তোমাদের সঙ্গে রুমের ভিউ সব কিছু। লবি বলতে সেরকম কিছু নেই, 4টে করে রুম প্রত্যেকটা ফ্লোরে, আর লবি এরকম। বাট হ্যাঁ, হোটেলটা বেশি দিন আর হয়নি। এখানে যিনি দেখাশোনা করছেন, যে ভদ্রলোক, তিনি বললেন যে মাস 3 হয়েছে হোটেলটা এরা আবার নতুন করে চালু করেছে। তো খুব বেশি পুরনো নয়, তো বেশ সুসজ্জিত বলা যায়। তো আমরা এই শিবম লজে রুম নিয়েছি ফাইনালি। এই শিবম লজের আমাদের রুমটা 3 তলায়, যেটা এই রামকৃষ্ণ মঠ। এইদিকে দেখি জুম করে ক্যামেরায় আসছে কিনা জানি না, কতটুকু লেন্স বন্দি করতে পারছি। তো যাই হোক, আর এখান থেকে এই হচ্ছে আমাদের রুম। আমরা এই 2nd ফ্লোরে এই পরপর 4টে রুম আছে, 4টে রুমই আমরা নিয়েছি যেহেতু আমরা গ্রুপে আছি। তো আমি যে রুমটায় থাকছি, রুম নাম্বার 112। অ্যাকচুয়ালি মা আমার ছেলে আগেই এসে ঘরে ঢুকে গেছে, কারণ অনেকটা দেরি হয়েছে। তো ফ্রেশ ট্রেশ হওয়ার ব্যাপার, এই যে ছেলে এসে অলরেডি খেলাধুলা শুরু করে দিয়ে দিচ্ছে। আর রুম ছোট রুম, বাট হ্যাঁ এই দিকটায় একটা বেড, 3-4 জন শোয়া যাওয়ার মতো। আর এখানে এই যে জায়গা, একটা কভার্ড এরিয়া, এখানে জিনিসপত্র রাখার জন্য এই একটা ছোটো মতো কভার্ড এরিয়া। এদিকে এখানে চেয়ার রয়েছে একটা, এখানে একটা টেবিল, টিভি রয়েছে রুমে, আয়না, আর টয়লেটে গিজার রয়েছে। আর টয়লেটে এই যে বেসিন, গিজার রয়েছে, গিজার দিয়ে একরকম ভাড়া, এখানে গিজার ছাড়া আর একরকম ভাড়া। কোমোড, ছোট রুম কিন্তু ঠিক আছে। এই এসে গেছে রাতের খাবার, তরকা, ডিম তরকা আমরা অর্ডার দিয়েছিলাম, রুমেই দিয়ে দিয়েছে। এখানে ডিম ভুজিয়া আর রুটি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে রাত্রির 11:15। খেতে আর মিনিট 10। সারাদিনের প্রচণ্ড ক্লান্তি, আর শরীর দিচ্ছে না। অনেকক্ষণ ধরেই মানে খিদে পাইনি, কিন্তু যেহেতু খাওয়ার অর্ডার দিয়েছি সন্ধ্যাবেলাতেই, তো মানে না খেলেও ঘুমিয়ে পড়লে হবে এরকম আর কি ক্লান্তি। আর লাস্ট পুরো উইকটাই বলতে পারো ডেলি রাতের মিডনাইট হচ্ছে, 1:30-2, মানে 2 তো মিনিমাম হচ্ছেই। আর কালকে এক্সেসিভ, রাত্রি 3:30 হয়ে গেছে।
তো পুরো উইকটাই সেই অর্থে ঘুমায়নি, তো প্লাস ট্রাভেল করছি, তো পুরোপুরি প্রচণ্ড টায়ার্ড। এতক্ষণও বসে কাজ করছিলাম, মানে এসে যে রেস্ট নেবো সেই টাইমটুকু হয় না। তো এনিওয়েজ চলো ডিনার সেরে নিই। এই ব্লগটা এখানেই শেষ করছি। নতুন পর্ব আবার শুরু হবে আগামীকাল সকাল থেকে। এখান থেকে আমরা যাব আমাদের নেক্সট লোকেশন জয়রামবাটি, এবং তারপরে আরও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সারাদিনের লম্বা প্রোগ্রাম। তো চলো শেয়ার করবো তোমাদের সঙ্গে, সাথে থাকো, দেখতে থাকো।